আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা একটা নতুন বাইক কিনছেন বা নতুন বাইক কেনার চিন্তা করছেন। অনেকেই একটা নতুন বাইক কিনে ব্রেকিং পিরিয়ড কি এই জিনিসটা না জানা এবং এটা না মানার জন্য তাদের নতুন বাইকটাকে অলমোস্ট ড্যামেজ করে ফেলে বা নতুন বাইকের 12টা বাজিয়ে দেয়। তবে টেনশনের কিছু নাই, আজকে আপনাদের আশিক ভাই আপনাদেরকে টোটাল 12টা টিপস দিবে ব্রেকিং পিরিয়ড নিয়ে। আর এই টিপসগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আপনার বাইক ম্যাক্সিমাম লেভেলের লংজিভিটি পাবে এবং ম্যাক্সিমাম লেভেলের পারফরমেন্স করবে। ওকে, ব্রেকিং পিরিয়ড মেনটেন্যান্সের 12টা পয়েন্ট বলার আগে চলেন প্রথমে বলি ব্রেকিং পিরিয়ড এই জিনিসটা কি। প্রত্যেকটা নতুন বাইকের কিছু ফ্রিকশন দরকার হয় নতুন অবস্থায় কিন্তু একটা বাইকের কোনো কিছু ম্যাক্সিমাম লেভেলের পারফর্ম করে না। কিছু দূর চলার পরে বাইকটা কিছু ফ্রিকশন বা ক্ষয় হয়ে বাইকটা একটা ম্যাক্সিমাম পারফরমেন্সের জায়গায় সেট হয়ে যায়, তখন ওই বাইকটা থেকে ম্যাক্সিমাম লেভেলের পারফরমেন্স পাওয়া যায় প্রত্যেকটা আসপেক্ট থেকে। আর এইটাই হচ্ছে একটা বাইকের ব্রেকিং পিরিয়ড। চলেন তাহলে এখন শেয়ার করি ব্রেকিং পিরিয়ডের 12টা টিপস। 1 নম্বর টিপস হচ্ছে ব্রেকিং পিরিয়ড কত কিলোমিটার মেনটেন করবেন। আপনারা যে বাইকটা আমার সাথে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোন্ডা NX 200। এই বাইকটার ম্যানুয়াল রিকমেন্ড করছে 500 কিলোমিটার ব্রেকিং পিরিয়ড মেনটেন করা। ইউজুয়ালি ম্যাক্সিমাম বাইকগুলোই বাংলাদেশে ব্রেকিং পিরিয়ড রিকমেন্ড করে 1000 কিলোমিটার পর্যন্ত। এখন যে যেটাই রিকমেন্ড করুক, অবশ্যই আমার সাজেশন হচ্ছে যে কোনো বাইকে মিনিমাম 1000 কিলোমিটার পর্যন্ত ব্রেকিং পিরিয়ড মেনটেন করবেন, বা ব্রেকিং পিরিয়ডে যে জিনিসগুলো মানতে আজকে বলতেছি, নেক্সট যে পয়েন্টগুলো বলবো ওই পয়েন্টগুলো মিনিমাম 1000 কিলোমিটার পর্যন্ত আপনি মেনটেন করবেন। টিপস নাম্বার 2, ডোন্ট রাইড ইন ফিক্সড RPM। ওকে, ফিক্সড RPM এ রাইড না করতে নিষেধ করতেছি। এখন অনেকে বলতে পারেন ভাই RPMটা কি? RPM হচ্ছে এই যে এটা, যে কোনো বাইকে এই 1 2 3 4 5 এখানে 10 বা 12 পর্যন্ত থাকে, এটাকে বলে RPM। এই 12 10 মিন করে হচ্ছে 12,000 বা 10,000, 1 মানে 1000, 2 মানে 2000। আর ব্রেকিং পিরিয়ডে একটা জিনিস মাথায় রাখবেন, ব্রেকিং পিরিয়ডে 6000 RPM বা 6 এর উপরে রাইড করা যাবে না। মানে না পারলে 6 এর উপরে যাবেন না, 4 5 বা 6 ম্যাক্সিমাম পর্যন্ত যাইতে পারেন। আমি এখন রাইড করতেছি, দেখেন এই যে 4000 RPM এ আছে ফিক্স। সো 4000 RPM ফিক্স থাকবেন না, একটু পরপর RPM চেঞ্জ করবেন। দেখেন RPM কিন্তু এখন 4.5 বা 5000 হয়ে গেছে। আবার একটু কমায় দিলাম, আবার মাঝে মাঝে একটু বাড়ায় দিলাম, এইভাবে। মানে স্পিড RPM বাড়ানো কমানো মানে থ্রোটল বাড়াইলেন আবার কমাইলেন, মানে সবসময় একই স্পিডে একটানা কখনো রাইড করবেন না। এই হচ্ছে RPM বা স্পিডের ফ্যাক্ট। আর একটা ফ্যাক্ট হচ্ছে গিয়ার শিফটিং। দেখেন 3 নম্বর গিয়ারে আছি, আমি কিন্তু এখন 4 নম্বরে চলে আসলাম। 4 নম্বরে একটু চালাবো, আবার দেখেন আমি এখন 5 নম্বরে চলে আসলাম, আবার 5 নম্বরে। আমার কিন্তু শিফট করার দরকার নাই, তারপরেও আমি ডাউন শিফট করলাম। আমি এখন 4 নম্বরে, আবার কি করব, আমি একটু 3 নম্বরে চলে আসবো। এই যে 3 নম্বরে চলে আসছি। মানে ফ্রিকুয়েন্টলি গিয়ার শিফট করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে সব বাইকে, বিশেষ করে 100-125 সিসির অনেক বাইকেই RPM মিটারটা থাকে না। এই যে এটা, এই RPM মিটারটা থাকে না, বা টেকোমিটার বলে এটাকে, এটা থাকে না। টেকোমিটার না থাকলে ভাই RPM মেনটেন নিয়ে কোনো চিন্তা নাই, জাস্ট গিয়ার শিফটিং করেন ফ্রিকুয়েন্টলি আর হচ্ছে স্পিড চেঞ্জ করেন, তাহলেই অটোমেটিক্যালি RPM চেঞ্জ হয়ে যাবে। 3 নম্বর টিপস, সেটা হচ্ছে অনেক স্লো চালানো। ব্রেকিং পিরিয়ডের ক্ষেত্রে এই জিনিসটা অনেকেই এই ভুলটা করে ফেলে ব্রেকিং পিরিয়ড মেনটেন্যান্সের ক্ষেত্রে। সেটা হচ্ছে, দেখেন আমি 30 স্পিডে রাইড করতেছি, অনেকেই 20 25 30 বা সর্বোচ্চ 40 এর উপরে রাইড করেনই না, একইভাবে একই স্পিডে রাইড করতে থাকেন। আর আপনি যদি এইভাবে সবসময় একই স্পিডে একই গিয়ারে একইভাবে রাইড করতে থাকেন এবং খুব স্লো রাইড করতে থাকেন সবসময়, তাহলে কিন্তু আপনার ইঞ্জিন ব্রেকিং পিরিয়ড পার হবার পরেও আপনার ইঞ্জিনে পারফেক্ট ফ্রিকশনটা হবে না, মানে ব্রেকিং পিরিয়ডটা কিন্তু আপনার যাবে না। আর যদি এরকম কন্টিনিউয়াসলি আপনি স্লো রাইড করে চালান, তাহলে যে ঘটনাটা ঘটবে, আপনার বাইকের এক্সিলারেশন পাওয়ার বা রেডি পিক আপ পাওয়ারটা কমে যাবে এবং দেখবেন যে ইঞ্জিন থেকে একটা ভাইব্রেশন আসতেছে। আপনি চাচ্ছেন ব্রেকিং পিরিয়ডের পরে একটু বাইকটাকে এক্সিলারেট করতে, বাইকটাকে একটু ফাস্ট যাইতে, তখন দেখবেন ভাইব্রেট করতেছে এবং বাইকটার স্পিড উঠতে অনেক সময় লাগতেছে। সো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, ব্রেকিং পিরিয়ডে ডেফিনেটলি আপনি খুব স্লো বাইক চালাবেন না, ওই 30 25 এই স্পিডে একটানা এইভাবে বাইক চালানো যাবে না। 4 নম্বর টিপস হচ্ছে বাইকে ফুল থ্রোটল কখনো দেয়া যাবে না। আচ্ছা, ব্রেকিং পিরিয়ডে আরেকটা ভুল অনেকেই করেন, সেটা হচ্ছে স্টার্ট দিয়ে, এই যে আমি স্টার্ট দিলাম, দেখেন স্টার্ট দিয়ে এরকম ফুল থ্রোটল দিয়ে দেন, এরকম ফুল থ্রোটল দিয়ে দেন। স্টার্ট দিয়ে কখনো ফুল থ্রোটল দেওয়া যাবে না, বা ব্রেকিং পিরিয়ডে মানে মিনিমাম 1000 কিলোমিটার চালানোর আগ পর্যন্ত ফুল থ্রোটল থামানো অবস্থায় বলেন, চলা অবস্থায় বলেন, কখনোই কিন্তু ফুল থ্রোটল দেওয়া যাবে না। মানে RPM ম্যাক্সিমামে কোনোভাবেও নেওয়া যাবে না। ধরেন অনেকে রাইড করতেছে, চিন্তা করতেছে 2 গিয়ারে থাকি তাহলে কম স্পিড উঠবে, ফুল থ্রোটল দিই, দেখেন
66 উঠছে 2 গিয়ারে, বাট 2 গিয়ারে কিন্তু আপনি ফুল থ্রোটল দিয়ে দিলেন, মানে ম্যাক্সিমাম আরপিএমে চলে গেলেন। সো এই জিনিসটা কিন্তু করা যাবে না। আপনি যদি এই জিনিসটা করেন বা ফুল থ্রোটল দিয়ে বাইক চালান বা থামা অবস্থায় ফুল থ্রোটল দেন, তাহলে ইঞ্জিন কিন্তু নতুন অবস্থায় আছে। ইঞ্জিন হঠাৎ করে অতিরিক্ত প্রেশার পড়ে যায় ইঞ্জিনে, ওই প্রেশারটা কিন্তু ইঞ্জিন নিতে পারে না। সেক্ষেত্রে অতিরিক্ত ফ্রিকশন হয়, অথবা ফ্রিকশনটা যেভাবে হওয়া উচিত ওইভাবে হয় না। এটার রেজাল্টটা হয় ভয়ঙ্কর। ইঞ্জিনের সাউন্ড নষ্ট হয়ে যায়, ওই সাউন্ড কিন্তু কখনোই ঠিক হয় না, ভাইব্রেশন করে, প্লাস ইঞ্জিনের লংজিভিটিও কিন্তু কমে যায়। টিপস নাম্বার 5, সেটা হচ্ছে একটানা লম্বা রাইড না করা। ব্রেকিং পিরিয়ডে একটানা লম্বা রাইড বিরতি না দিয়ে কোনোভাবেও করা যাবে না। আমি একটা উদাহরণ দিই। আমরা লকডাউনের সময় বরিশাল থেকে ইয়ামাহা FZS V3 কিনে আনছিলাম। আমরা 20-25 কিলোমিটার পর পর কিন্তু ওয়েট করছি, বাইকটার ইঞ্জিন ঠান্ডা হয়েছে, আবার কিন্তু রাইড করছি। এমন না আমরা একটানা 50 কিলোমিটার রাইড করতে পারতাম না, বাইক পারতো, কিন্তু একটানা রাইড করলে যে ঘটনাটা ঘটে, বাইকের ইঞ্জিন হিট হয়ে যায়। যেহেতু নতুন বাইক, আর বাইকের ইঞ্জিন যখন হিট হবে বা অতিরিক্ত হিট হবে, তখন কিন্তু ফ্রিকশনাল মেল ফাংশন ঘটবে। তার মানে হচ্ছে বাইকটা যেভাবে ফ্রিকশনটা হওয়ার কথা, যতটুকু হওয়ার কথা, ওইভাবে কিন্তু ব্যাপারটা ঘটবে না। আর এটার রেজাল্ট কি হবে? ইঞ্জিনের লংজিভিটি কমে যাবে, ইঞ্জিনের সাউন্ড নষ্ট হয়ে যাবে। মানে ফাইনালি ব্যাপারটা এরকম আসে, আপনার ব্রেকিং পিরিয়ড পার হবার পরেও দেখবেন ইঞ্জিনের সাউন্ড খারাপ অবস্থায় আছে। স্মুথ একটা পারফরমেন্স যে বাইক থেকে পাওয়া যায়, ওইটা আপনি কোনোভাবেও পাচ্ছেন না। পয়েন্ট নাম্বার 6, সেটা হচ্ছে হঠাৎ স্টপ করা। ব্রেকিং পিরিয়ড মেনটেন্যান্সের ক্ষেত্রে এই জিনিসটা আমরা অনেক সময় অ্যাভয়েড করি বা এই জিনিসটা অনেক সময় মানি না। সেটা হচ্ছে হঠাৎ করে বাইক থামিয়ে দেওয়া, এই জিনিসটা অ্যাভয়েড করতে হবে। আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই। ধরেন এই যে এইখানে আমি দাঁড়ালাম, হঠাৎ করে ব্রেক ধরে দাঁড়িয়ে গেলাম, এই যে আমি ইঞ্জিন কিল সুইচটা অফ করে দিলাম, হঠাৎ করে থেমে গেলাম। এই জিনিসটা কিন্তু করা যাবে না। এই জিনিসটা করা মানে হচ্ছে ইঞ্জিন কিন্তু নিউট্রাল অবস্থায় আসে নাই, ইঞ্জিন কিন্তু তখনও প্রিপেয়ার্ড অবস্থায় আছে বা চলার মতো একটা অবস্থায় আছে। ওই অবস্থায় যদি আপনি স্টার্ট বন্ধ করে দেন, সেক্ষেত্রে ভেতরের ফ্রিকশনাল যে পারফরমেন্স ব্রেকিং পিরিয়ডে আমরা চাই, ওইটা কিন্তু পারফেক্টলি কোনোভাবেও হবে না। তাহলে কি করতে হবে বা কিভাবে একটা বাইক থামাইতে হবে, চলেন একটু প্র্যাকটিক্যালি দেখাই। ধরেন আমি সামনে এই জায়গাটাতে থামবো, তাহলে কি করব? আস্তে আস্তে এইখানে থামলাম। এই যে এখন আমি ব্রেকটা ধরবো, ক্লাসটা ধরবো, ওকে, বাইকটা কিন্তু জিরোতে চলে আসছে, বাট 2 গিয়ার আছে। তাহলে কি করব? আগে আমাকে নিউট্রাল করতে হবে। এই যে আমি নিউট্রাল করলাম। এবার কি করলাম? ক্লাসটা ছেড়ে দিলাম। এখন কিন্তু বাইক নিউট্রাল, মানে ও এখন প্রিপেয়ার্ড। স্টার্ট বন্ধ হলে কোনো প্রবলেম নাই। ইগনিশন সুইচটা আমি অফ করে দিলাম, স্টার্টটা বন্ধ হয়ে গেল। এইভাবে খুবই জেন্টলি বাইকটা থামাইতে হবে। হঠাৎ করে বাইকটা কিন্তু থামানো যাবে না। মানে হঠাৎ করে রাইড করে এরকম এসে এইভাবে দাঁড়ায় এইভাবে টুক করে কি করলেন? ইগনিশনটা অফ করে দিলাম, গিয়ার নিউট্রালে নাই, এবং বাইককে প্রিপেয়ার্ড হওয়ার কোনো সুযোগই দিলেন না। এটা যদি করেন, ডেফিনেটলি আপনার ইঞ্জিনের লংজিভিটি কমবে। এবং ওই একই কথা বারবার বলতে হচ্ছে, সেটা হচ্ছে ইঞ্জিন থেকে বেস্ট বা ম্যাক্সিমাম পারফরমেন্স আপনি কোনোভাবেও পাবেন না। 7 নাম্বার টিপস, সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ। প্রত্যেকটা মোটরসাইকেল ম্যানুফ্যাকচারার রিকমেন্ড করে মিনিমাম 1000 কিলোমিটার বা 1000 কিলোমিটার পরেই ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে। ইউজুয়ালি 1000 কিলোমিটারের ভেতরে বা ওই সময় গিয়ে ফার্স্ট সার্ভিসিংটা হয়, ওই সময় ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার রিকমেন্ডেশন থাকে। এইখানে অনেকেই কিন্তু খুব কম যদিও সংখ্যায়, তারা 1000 কিলোমিটার পার হওয়ার পরেও সার্ভিসিংয়ে যান না, ইঞ্জিন অয়েল চেঞ্জ করেন না। ডেফিনেটলি মিনিমাম 1000 কিলোমিটারে অবশ্যই আপনাকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। আর ইঞ্জিন অয়েল চেঞ্জের ক্ষেত্রে আরেকটা মিথ কাজ করে বা আরেকটা ফ্যাক্ট কাজ করে। অনেকে বাইক কিনেই 100-200 কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করে। এটা কিন্তু আননেসেসারি, এটা অতিরিক্ত খরচ করাবে, এটাতে এক্সট্রা কোনো বেনিফিট আপনি পাবেন না। তবে এখানে আপনাদের আশিক ভাইয়ের একটা রিকমেন্ডেশন আছে। রিকমেন্ডেশনটা হচ্ছে আপনি 500 কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন। মানে ব্রেকিং পিরিয়ড 1000 কিলোমিটারের ভেতরে আপনি দুইটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন। প্রথম 500 কিলোমিটারে একটা চেঞ্জ করবেন, পরে 1000 কিলোমিটারে আরেকটা চেঞ্জ করবেন। এখন ইঞ্জিন অয়েল পরিবর্তনে আরেকটা ফ্যাক্ট আছে। ফ্যাক্টটা হচ্ছে নতুন বাইকে কোন ইঞ্জিন অয়েল দিবেন। কোন ইঞ্জিন অয়েল মিন্স মিনারেল দিবেন, সেমি সিনথেটিক দিবেন নাকি সিনথেটিক দিবেন। নতুন বাইকে নতুন ইঞ্জিনে আমার রিকমেন্ডেশন হচ্ছে সবসময় মিনারেল দেওয়াটা বেটার। যেহেতু আমি রিকমেন্ড করছি 1000 কিলোমিটারের ভেতরে আপনি দুইটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করেন, আর দুইটা ইঞ্জিন অয়েল যদি আপনি সিনথেটিক দেন, সেক্ষেত্রে কিন্তু খরচটা ডাবল হয়ে যাবে। আর নতুন বাইকে সিনথেটিকটা খুব বেশি দরকার আছে বলে মনে হয় না। তারপরেও একটা জিনিস মাথায় রাখতে হবে যে মিনারেল না, সিনথেটিক ইঞ্জিন অয়েলই একটা বাইক যে কোনো কন্ডিশনে, যে কোনো সিচুয়েশনেরই বাইক হোক না কেন, সিনথেটিক ইঞ্জিন অয়েল হচ্ছে একটা বাইকের ম্যাক্সিমাম পারফরমেন্স ইনশিওর করে। বাট 1000 কিলোমিটার পর্যন্ত মিনারেল ইঞ্জিন অয়েল দিলে আপনার খরচটা একটু কম হবে। আপনি যদি চান আপনি ফুল সিনথেটিকও দিতে পারেন, কোনো বিষয় না। টিপস নাম্বার 8, সেটা হচ্ছে চেইন লুব।
আমরা যখন নতুন বাইক কিনি, নতুন বাইকের চেনে কিন্তু একটা গ্রিজ থাকে, এক টাইপের গ্রিজ দেওয়া থাকে এবং ওই গ্রিজিংটা কিন্তু 100-150 কিলোমিটার পর্যন্ত টিকে থাকে। সো নতুন বাইক যখন কিনবেন প্রথম দিনই চেনে কিন্তু লুপ করবেন না। ওই বাইকটা 100 বা 150 কিলোমিটার চালানোর পরে ওই গ্রিজিংটা উঠে যায়, তখন কিন্তু আপনাকে চেনে লুপ দিতে হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, নতুন বাইক আপনি কিনছেন, এখন আশিক ভাই বলছে মিনিমাম 100 কিলোমিটার পরে লুপ করব, বাট আপনি নতুন কিনে যখন রাইড করছেন প্রত্যেক দিনই বৃষ্টির ভেতরে পড়ছেন, তখন কিন্তু এই গ্রিজটা থাকবে না। সো বৃষ্টিতে পড়লে কিন্তু অবশ্যই আপনাকে লুপ করতে হবে। ডেফিনেটলি চেন সবসময় চেক করবেন, চেন কখনো শুকনো থাকতে দিবেন না। আর চেন যদি আপনি রেগুলার লুপ না করেন, ইম্প্যাক্টটা কী হবে, চেন এবং চেন স্পকেটের স্থায়িত্ব কমে যাবে এবং গিয়ার শিফটিংয়েও সেটা ইম্প্যাক্ট পড়বে এবং আপনি স্মুথ রাইডিং কখনো পাবেন না। চেন শুকনা থাকলে রাইডিংয়ের স্মুথ ফিলটাও কিন্তু পাওয়া যায় না। 9 নম্বর টিপস, সেটা হচ্ছে বাইক ওয়াশ। নতুন বাইক কিনে ম্যাক্সিমাম ট্রাই করবেন বাইক ওয়াশ না করার, যতদিন পর্যন্ত না পারেন। অনেকেই হয় কি বৃষ্টি কাদা এগুলো একেবারেই কেয়ার করেন না, বাট একটা জিনিস মাথায় রাখবেন, একটা বাইক যখন ওয়াশ করবেন তখন কিন্তু ওই বাইকের বিভিন্ন জায়গায় পানি চলে যায়। নতুন বাইকের জন্য কিন্তু পানিটা একটু বেশি ক্ষতিকর, যদিও যে কোনো বাইকের জন্য ওয়াশ টু সাম এক্সটেন্ট একটু হলেও ক্ষতিকর, কারণ ওয়াশ দিলে প্রত্যেকটা পার্টসে পানি যায় এবং সেটা কালারের জন্য একটা ইম্প্যাক্ট করে বা বিভিন্ন জায়গায় জং ক্রিয়েট করে ফেলে। সো ট্রাই করবেন নতুন বাইক কিনে যতটা সম্ভব ওয়াশ না করার। তবে এখানে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে নতুন বাইক কিনে যদি বৃষ্টি বাদল হয়, ট্রাই করবেন বাইকটা বাসায় রেখে অন্য কোনো অল্টারনেটিভ ব্যবস্থায় যাতায়াত করা। যদি একেবারে সম্ভব না হয় তখন তো উপায় নেই আপনার, বা ট্রাই করবেন বাইকটা যেন পানিতে না ভিজে। 10 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে মডিফিকেশন নিয়ে। অনেকে বাইক কিনেই সঙ্গে সঙ্গে বিভিন্ন লাইটিং সেট আপ এটা সেটা হাবিজাবি অনেক কিছুই করে ফেলেন। এটাতে কিন্তু আপনার বাইকের ওয়ারেন্টি কিন্তু আপনি পাবেন না। আর আমার সাজেশন হচ্ছে বাইক কিনে অ্যাটলিস্ট ব্রেকিং পিরিয়ড পার হওয়ার আগ পর্যন্ত আপনার ডেফিনেটলি কোনো ধরনের মডিফাই করা উচিত না। অ্যাটলিস্ট ব্রেকিং পিরিয়ডের আগ পর্যন্ত আপনার বাইকটা যেন ওয়ারেন্টির আওতায় থাকে। আর এর বাইরেও যদি বলি, যে কোনো ধরনের মডিফিকেশান বাইকের জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রেই খুব একটা ভালো হয় না, কারণ আমাদের বাংলাদেশে যে টাইপের মডিফিকেশান আমরা করি, এই টাইপের মডিফিকেশানগুলো বেসিক্যালি কোয়ালিটি মডিফিকেশান খুব কমই হয়। মডিফিকেশান আপনারা করতে পারেন, ইঞ্জিন বা ওয়ারিং সাইডের মডিফিকেশানগুলো যতটুকু পারেন অ্যাভয়েড করবেন। 11 নম্বর টিপস, সেটা হচ্ছে 800 কিলোমিটার বাইকটা চালানোর পরে রাইডিংয়ে কিছু জিনিস ফলো করতে হবে। চলেন সেটা রাইড করতে করতে একটু দেখেন। 800 কিলোমিটার পার হবার পরে ইঞ্জিন মোটামুটি ভালো একটা কন্ডিশনে চলে আসে, তখন আপনি কি করবেন, যদিও এই বাইকটা ব্রেকিং পিরিয়ড পার হয়ে গেছে, তখন মাঝে মাঝে আপনি এরকম একটু স্পিড তুলবেন। দেখেন আমি স্পিড তুলতেছি, স্পিড তুলে আবার আপনি এরকম ছেড়ে দিবেন। স্পিড তুলে লম্বা সময় হাই স্পিডে চালাবেন না, আবার ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে আবার আপনি লো স্পিডে গিয়ার চেঞ্জ করেন, লো স্পিডে আপনি নিজের মতো রাইড করেন। এই যে এইভাবে আপনি রাইড করেন, কোনো অসুবিধা নেই। আবার কি করবেন, মাঝে মাঝে আবার একটু পরে আপনি ইঞ্জিনে একটু প্রেশার দিবেন স্পিড তুলে। ও কর্নারিং করে তো সেই মজা পাচ্ছি। এনএক্সে চরম লেভেলের কর্নারিং করা যায়, চরম। এই যে দেখেন, আবার আপনি একটু প্রেশার দিবেন ইঞ্জিনে। এই যে প্রেশার দিলাম, আবার দেখেন আমি স্পিডটা কমিয়ে ফেলে আবার আমি নর্মাল রাইড শুরু করলাম। সো 800 কিলোমিটার পার হবার পরে আপনি মাঝে মাঝে ইঞ্জিনকে একটু প্রেশার দিবেন, 80, 90, 100 তুলবেন, তবে লম্বা সময় অবস্থায় ধরে রাখবেন না। স্পিড উঠে গেল, 100 স্পিড উঠে গেল, আবার আপনি থ্রোটলটা ছেড়ে দিয়ে আপনি 50-60 স্পিডে চলে আসলেন। এইভাবে আপনি একটু প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন 1000 কিলোমিটার পার হবার পরে ডেফিনেটলি ম্যাক্সিমাম লেভেলের একটা পারফরমেন্স পাচ্ছেন। আর এটা যদি মেনটেন না করেন, অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে আপনি স্পিডিং করতে গেলে হয়তো ওই লেভেলের স্পিড পাচ্ছেন না, বা এরকম হবে 1000 না, আপনাকে 1500 বা 2000 কিলোমিটার চালানোর পরে গিয়ে দেখতেছেন যে আপনি স্পিড পারফরমেন্সটা পাচ্ছেন। 12 নম্বর বা সবশেষ টিপস, সেটা হচ্ছে যারা নতুন এফআই বাইক ইউজ করছেন, বিশেষ করে তাদের জন্য। এটা শুধুমাত্র ব্রেকিং পিরিয়ডের জন্য প্রযোজ্য না, এটা এফআই বাইকের জন্য প্রযোজ্য। এটা আমি এখানে বলছি, এর কারণ হচ্ছে অনেকেই যারা নতুন এফআই বাইক ইউজার আছেন অনেকে জানেন না, যে কারণে আমি এই পয়েন্টটা উল্লেখ করে দিচ্ছি। সেটা হচ্ছে কার্বুরেটর বাইকে কিন্তু আমি চাবি অন করেই ইগনিশনটা প্রেস করে থ্রোটলটা ঘুরাইতে হয়, তারপরে স্টার্ট হয়। বাট এফআই বাইকে কিন্তু থ্রোটলটা মোচড়ানো যাবে না। প্রথমে আমি চাবিটা অন করব, দেখেন চাবিটা অন করলাম, চাবিটা অন করে ইঞ্জিন কেস সুইচটা অন করতে হবে। ইঞ্জিন কেস সুইচ অন করার পরে
এই যে দেখেন ফুয়েল মোটরটা অন হয়, ওইটা অন হইতে 3 সেকেন্ডের মতো প্রায় সময় লেগে যায়। ওই 3 সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে। ওই 3 সেকেন্ড ওয়েট না করেই আপনি কিন্তু ইগনিশন সুইচটা প্রেস করে দিবেন না, এটা মাথায় রাখতে হবে। এরপরে আপনি ইগনিশন সুইচটা প্রেস করবেন, জাস্ট প্রেস করবেন, সিম্পলি একটা প্রেস করবেন, তাহলে স্টার্ট হয়ে যাবে। আর প্রেস করে এটা কিন্তু মোচড়ানো যাবে না। আর এটা মোচড়াইলে যে ঘটনাটা ঘটবে, মোচড়াইলে এটার ফুয়েল পাম্পে প্রচুর প্রেশার পড়ে, ফুয়েল পাম্প নষ্ট হয়ে যায়। আমি এই জিনিসটা দেখছি পালসার N160-র ক্ষেত্রে। অনেক পালসার N160 ইউজার তারা যেহেতু আগে কার্বোরেটর বাইক ইউজ করতো, তারা কি করছে, এটা প্রেস করেই থ্রোটলটা মোচড়াইছে। এটা ফ্রিকুয়েন্টলি করতে করতে ফুয়েল পাম্পটা বা ফুয়েল মোটরটা নষ্ট হয়ে গেছে এবং কিছুদিন পরে দোষ হয়েছে বাইকের। তারা সার্ভিস সেন্টারে গিয়ে বলে, ভাই কী জিনিস এটা, ফুয়েল পাম্প না ফুয়েল মোটর, এটা নষ্ট হয়ে যায়। ওকে, এই ছিল 12টা টিপস। আমি ম্যাক্সিমাম ট্রাই করলাম একটা নতুন বাইকে বাইকাররা যে ভুলগুলো জেনারেলি করে ওগুলো নিয়ে একটু চিন্তাভাবনা করে আপনাদের সাথে শেয়ার করার। কারণ হচ্ছে ব্রেকিং পিরিয়ডটা একটা বাইকারের জন্য, নতুন বাইকারের জন্য এবং নতুন বাইকের জন্য খুবই জরুরি। অনেকেই দেখছি একটা নতুন বাইক কিনে ব্রেকিং পিরিয়ড মেনটেন না করে ওই বাইকটা সারা জীবনের জন্য নষ্ট করে ফেলেন। ওই বাইকটা কখনোই পারফেক্ট কন্ডিশনে বা ভালো কন্ডিশনে আনা পসিবল না। হ্যাঁ পসিবল, সেটাতে অনেক বড় ধরনের একটা খরচ হয়ে যায়। সো একটা বাইক একটা লোক কিনতেছে, বাট ওই বাইকের ম্যাক্সিমাম পারফরমেন্স সে কখনো পাচ্ছে না, কারণ হচ্ছে সে ব্রেকিং পিরিয়ডটা মানে নাই। সো যারা নতুন বাইক কিনবেন সবার উদ্দেশ্যে আমার মেসেজ হচ্ছে এই টিপসগুলো ডেফিনেটলি মেনে চলবেন। ডেফিনেটলি ব্রেকিং পিরিয়ড আপনাকে মানতে হবে যদি বাইক থেকে আপনি লংজিভিটি চান এবং ম্যাক্সিমাম পারফরমেন্স চান। সো এই ছিল আজকের ছোট্ট টিপস। NX200 নিয়ে আপনাদের ছোট্ট একটা ভিডিও দিয়ে দিলাম পেছনে রেখে আর কি, যদিও ওইটা নিয়ে খুব একটা কন্টেন্ট, মানে NX নিয়ে আজকে কোনো কন্টেন্ট না, এটা ব্রেকিং পিরিয়ড নিয়েই। আশা করি আপনি এগুলো মেনে চললে আপনার বাইকও বাঁচবে, আপনিও বাঁচবেন। তাহলে আজকের মতো রাখছি।